হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের তাপ চ্যাপ্টারের ডে 1-এ কিছুটা অংশ আমরা আলোচনা করেছিলাম। এর পরবর্তী অংশ আজকে আমরা আলোচনা করছি। প্রথম দিনে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল পদার্থের অবস্থা কত প্রকার ও কি কি, মানে পদার্থের অবস্থা কয়টি ও কি কি। পদার্থের অবস্থা হচ্ছে তিনটি: কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। এই তিনটি অবস্থা, কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। এরপরে আমরা আসব অবস্থার পরিবর্তন কাকে বলে। কি? অবস্থার পরিবর্তন কাকে বলে? এই যে পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা, এই তিনটি অবস্থার মধ্যে যে কোনো একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় রূপান্তরকেই বলা হয় অবস্থার পরিবর্তন। কি? একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় রূপান্তরকেই বলা হচ্ছে অবস্থার পরিবর্তন। এই অবস্থার পরিবর্তন 4 প্রকারের হয়: গলন, বাষ্পীভবন, ঘনীভবন এবং কঠিনীভবন। কি কি? গলন, বাষ্পীভবন, ঘনীভবন আর হচ্ছে কঠিনীভবন। এবার গলন কাকে বলে? কোনো পদার্থ তাপ গ্রহণ করে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবার ঘটনাকে গলন বলে। কি হলো? কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবার ঘটনাকেই গলন বলে। আমরা গলন পেলাম, উদাহরণ হচ্ছে মনে করো বরফ। বরফ গলে গিয়ে জল হলো, তার মানে বরফের গলন হলো। ঠিক আছে? কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হলো। এরপরে আমরা আসব বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে কোনো তরল পদার্থ তাপ গ্রহণ করে যখন বাষ্পে রূপান্তরিত হবে তখন তাকে আমরা বলবো বাষ্পীভবন। বা আমরা বলতে পারি কোনো তরল পদার্থ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবার ঘটনাকে বাষ্পীভবন বলে। যেমন জল ফুটে বাষ্পে পরিণত হতে পারে। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হলো তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হলো। এখানে আমরা বলবো যে বাষ্পীভবন ঘটেছে। এরপরে আমরা আসবো ঘনীভবনে। যখন গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করে তরল পদার্থে পরিণত হবে তখন তাকে আমরা বলবো ঘনীভবন। অথবা এভাবে বলতে পারি কোনো তরল পদার্থ কোনো গ্যাসীয় পদার্থ তাপ বর্জন করে তরল পদার্থে পরিণত হবার ঘটনাকে ঘনীভবন বলে। যেমন বাষ্প, জলীয় বাষ্প যদি তাপ বর্জন করে বা ঠান্ডা হয়ে আস্তে আস্তে জলকণায় পরিণত হয় এবং সেটি জলে পরিণত হয়, তাহলে এখানে হচ্ছে গ্যাসীয় অবস্থার থেকে তরল অবস্থায় রূপান্তর হলো, এটা হচ্ছে ঘনীভবন হলো। ঠিক আছে? এরপরে আমরা আসবো কঠিনীভবনে।
কোনো তরল পদার্থ তাপ বর্জন করে কঠিন পদার্থে বা কঠিন পদার্থ অবস্থায় পরিণত হলে তখন তাকে আমরা বলবো কঠিনীভবন। কোনো বস্তু, তরল বস্তু বা তরল পদার্থ তাপ বর্জন করে কঠিন অবস্থায় রূপান্তরিত হবার ঘটনাকে বলবো কঠিনীভবন। ঠিক আছে, তাহলে আমরা গলন বুঝলাম। কঠিনীভবনের উদাহরণটা বলে নিই। কঠিনীভবনের উদাহরণ হচ্ছে যখন জলটা জমে বরফে পরিণত হবে। ঠিক আছে, জল জমে বরফ পরিণত হবে তখন হচ্ছে কঠিনীভবন। জলটা হচ্ছে তরল অবস্থায় আছে আর বরফটা হয়ে গেল কঠিন অবস্থায়, তাহলে এখানে পরিবর্তন হলো অবস্থার, এটা হচ্ছে কঠিনীভবন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম গলন কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, ঘনীভবন কাকে বলে এবং কঠিনীভবন কাকে বলে, এবং উদাহরণগুলো আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা বুঝবো যে এই যে গলন, দেখলাম কোনো একটি কঠিন পদার্থ তরল অবস্থায় মানে তরল পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। এই যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হচ্ছে, এই রূপান্তরের সময় আয়তনের পরিবর্তন হতে পারে। ঠিক আছে, কি হতে পারে? আয়তনের পরিবর্তন হতে পারে। মানে কঠিন অবস্থায় যতটুকু আয়তন থাকবে, ঠিক আছে, সেই কঠিন পদার্থটুকু গলে গিয়ে সেই সমান আয়তন হবে না, সমান আয়তন হবে না, কম হতে পারে বা বেশি হতে পারে, মানে আয়তনের পরিবর্তন হবে। বুঝতে পেরেছ? তাহলে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আয়তন বেড়ে যাবে, আবার কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আয়তন কমে যাবে। যেমন বরফের ক্ষেত্রে কঠিন অবস্থা থেকে যখন তরল অবস্থায় রূপান্তরিত হবে বরফ, মানে বরফ থেকে যখন জল হবে তখন আয়তন কমে যাবে, মানে বরফের যতটুকু আয়তন ছিল ওই সম্পূর্ণটা বরফ যখন তরলে পরিণত হবে আয়তনটা একটু কমে যাবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে গলনের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? একই রকম হয় ঢালাই লোহা, পিতল, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে আয়তনটা কমে যায় কখন? যখন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে আয়তনটা বেড়ে যায়। কখন বেড়ে যাবে? যখন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে। ঠিক আছে, যেমন সীসা এবং অ্যালুমিনিয়াম, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে কি হয়? আয়তনটা বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়। ঠিক আছে, আবার কঠিনীভবনের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটতে পারে। কঠিনীভবন হচ্ছে তরল অবস্থা থেকে যখন আমরা কঠিন অবস্থায় রূপান্তরিত হবে বা হয়, যেমন জল থেকে যখন বরফ হবে, জল থেকে যখন বরফ হবে তখন জলের যে আয়তনটা থাকবে অতটুকু আয়তনের জল যখন বরফে পরিণত হবে তখন দেখবো আমরা সেই বরফের আয়তনটা একটু বেশি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? মানে গলনের ক্ষেত্রে যেটা ঘটছে তার উল্টোটা হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে জল যখন বরফে পরিণত হবে তখন আয়তনটা একটু বেড়ে যাবে। একই রকম ঢালাই লোহা এবং পিতলের ক্ষেত্রেও তাই হবে। যখন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় যাবে তখন আয়তনটা কিছুটা বেড়ে যাবে। আবার সীসা এবং অ্যালুমিনিয়াম যে আছে ওদের ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে কি হবে এদের ক্ষেত্রে? সীসা এবং অ্যালুমিনিয়াম তরল থেকে কঠিনে পরিণত হবে তখন আয়তনটা কিছু পরিমাণ কমে যাবে। ঠিক আছে, এই যে আয়তনের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, জল জমে বরফে পরিণত হলে আয়তনটা
বেড়ে যাচ্ছে। এর কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে। কি আছে? কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। মনে করো শীত প্রধান দেশে, যে সমস্ত দেশে প্রচুর শীত পড়ে, খুব শীত পড়ে, সেই সমস্ত এরিয়াতে যদি জলের পাইপগুলো, জল থাকবে পাইপে, এবার জলটা যখন জমে গিয়ে বরফ হয়ে যাবে, তখন আয়তনটা বেড়ে যাবে। এর আয়তনটা বেড়ে গেলে যদি ভর্তি জল থাকে, ওই পাইপের মধ্যে ভর্তি জল থাকে, তাহলে আয়তনটা যতটুকু বেড়ে যাবে, বেশি হবে আয়তনটা, সেটা আয়তনটা সেখানে তো জায়গা হবে না। জায়গা হবে না বলে সে পাইপটা কি হবে? ফেটে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা অসুবিধা, কারণ পাইপের মধ্যে জলটা যখন জমে যাবে, তখন পাইপটা ফেটে যেতে পারে। আবার গাড়ির রেডিয়েটরে জল ব্যবহার করা হয়, সেই গাড়ির রেডিয়েটরের জল যদি বরফে পরিণত হয়ে যায়, তাহলে আয়তনটা বেড়ে যাবে, তাহলে সেটাও রেডিয়েটরটা কি হবে? ফেটে যাবে। এই সমস্ত অসুবিধাগুলি আমরা লক্ষ্য করি। এবার কিছু সুবিধাও আছে, যেমন শীত প্রধান দেশে মনে করো পুকুর বা নদী বা হ্রদ যেখানে আছে, সেখানে জলজ প্রাণী বলতে মাছ, যে সমস্ত জলে যেগুলো থাকে সেগুলো জলের মধ্যে থাকবে। এবার যদি প্রচুর ঠান্ডা পড়ে, তাহলে কি হবে? জলটা বরফে পরিণত হয়ে যাবে। এবার জলটা বরফে পরিণত হলে বরফটা যেহেতু আয়তনে বেড়ে যায়, জলের চেয়ে আয়তনে বেশি হয়ে যায় বরফটা, ঠিক আছে? আর ওই জন্য বরফটা হালকা হয়, হালকা হয় বলে জলের মধ্যে ভেসে থাকে। তার ভেসে থাকলে কি হবে? জলের উপরের দিকে থাকবে, ঠিক আছে? এবার সম্পূর্ণ পুকুরে মনে করো, বা সম্পূর্ণ হ্রদে, ঠিক আছে, তখন কি হবে? একটা বরফের স্তর পড়ে গেল উপর দিয়ে, পুকুরের উপর দিয়ে, ঠিক আছে? এবার কিছুটা স্তর পড়ে গেল, তখন নিচের দিকের যে জলটা থাকবে, নিচে কিছু পরিমাণ জল থাকবে, উপরে বরফ থাকবে। এবার নিচের জলটা খুব বেশি করে তাপ ছাড়তে পারবে না, কারণ উপরের জলটা তাপ ছেড়ে দিয়ে বেশি করে ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু নিচে জলটা আর তাপ ছাড়তে পারবে না, কারণ সেই তাপ ছাড়তে গেলে ওই বরফের ভেতর দিয়ে তাপটা বাইরে বেরোতে হবে। কিন্তু বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, মানে বরফের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারবে না সেরকম, ঠিক আছে? ওই জন্য তাপটা তাহলে ওই নিচের যে জলের যে তাপ, সেই জলের মধ্যেই থাকবে। আর তাই সেই জলটি খুব বেশি পরিমাণে ঠান্ডা হবে না। আর তাই কি হবে? জলটা জলই থাকবে নিচের দিকে। সেই জলের মধ্যে জলজ প্রাণী যেগুলো আছে, মাছ বা আদার্স যেগুলো জলজ প্রাণীগুলো আছে, সেগুলো বসবাস করতে পারবে, ঠিক আছে? টিকে থাকবে, যদিও উপরের স্তরটা বরফে পরিণত হয়ে গেল। তাহলে এটা একটা সুবিধা, জলজ প্রাণীগুলো বেঁচে থাকতে পারলো, ঠিক আছে? এরপরে আমরা চলে আসব গলনাঙ্ক কাকে বলে। কি গলনাঙ্ক কাকে বলে? এই যে গলনের সময় দেখলাম আমরা কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়। এবার প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, তাপমাত্রা আছে, যে নির্দিষ্ট উষ্ণতা বা তাপমাত্রায় এই ঘটনাটা ঘটে, মানে কঠিন থেকে তরলে পরিণত হয়, ঠিক আছে? সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। এবার যদি আমি বলি গলনাঙ্ক কাকে বলে, তখন আমরা এভাবে বলবো, নির্দিষ্ট চাপে কোনো কঠিন পদার্থ যে উষ্ণতায় গলতে শুরু করে এবং সম্পূর্ণ পদার্থটি
না গলা পর্যন্ত সেই উষ্ণতা স্থির থাকে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। ঠিক আছে, কি সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। বুঝতে পেরেছ? যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। মনে করো এক টুকরো বরফ নেওয়া হয়েছে, এক টুকরো বরফ নিয়ে দেখলাম যে বরফটি 0°C উষ্ণতায় গলতে শুরু করলো। ঠিক আছে, গলতে শুরু করলো। ঠিক আছে, এবার মনে করো আমি তাপ দিচ্ছি, বরফের মধ্যে তাপ দিচ্ছি, কিন্তু তখন 0°C তাপমাত্রা থেকে তাপমাত্রা বাড়বে না যতক্ষণ না অবধি সম্পূর্ণ বরফটা জল হচ্ছে। জল হবার পরে তারপরে আস্তে আস্তে তাপমাত্রাটি বাড়বে। তাই বলা হচ্ছে নির্দিষ্ট চাপে কোনো কঠিন পদার্থ যে উষ্ণতায় গলতে শুরু করে এবং সম্পূর্ণ পদার্থটি না গলা পর্যন্ত উষ্ণতাটি স্থির থাকে, এই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। তাহলে বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। এরকমই সোনার ক্ষেত্রে হতে পারে, সোনা আমরা গলাতে পারি। ঠিক আছে, সোনার গলনাঙ্ক হচ্ছে 1083°C, 1083°C। ঠিক আছে, সোনার গলনাঙ্ক হচ্ছে, সোনার গলনাঙ্ক দেখে না, সোনার গলনাঙ্ক 1083°C, এটা হচ্ছে সোনার গলনাঙ্ক। হচ্ছে কি ঠিক আছে, সোনার গলনাঙ্ক। এবার এমন কিছু কিছু পদার্থ আছে যাদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, যেমন কাঁচ, মাখন, পিচ, মোম, এই সমস্ত পদার্থগুলির নির্দিষ্ট গলনাঙ্ক নেই। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব এই যে গলনাঙ্ক, এই গলনাঙ্কটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানে গলনাঙ্কটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, কোনো পদার্থের গলনাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে ওই পদার্থের উপর প্রযুক্ত চাপ এবং অপরটি হচ্ছে ওই পদার্থটির সঙ্গে অপদ্রব্যের উপস্থিতি। অপদ্রব্যের উপস্থিতি। ঠিক আছে, এবার বস্তুটির উপর প্রযুক্ত চাপের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা দেখব। এবার এটা দু ধরনের হবে। যে সমস্ত পদার্থের ক্ষেত্রে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা যখন পরিণত হয়, তখন আয়তনে যদি কমে যায়, ঠিক আছে, যেমন মনে করো যখন বরফ থেকে জল হয় তখন কি হচ্ছে, বরফের আয়তনের থেকে জলের আয়তনটা কম হয়। এরকমের ক্ষেত্রে মানে যখন আয়তনটা কমে যাচ্ছে, যখন কঠিন থেকে তরলে পরিণত হয় আয়তনটা কমে যায়, সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে চাপ যদি বাড়ানো হয় তাহলে গলনাঙ্কটা কমে যায়। কি হয়, গলনাঙ্কটা কমে যায়। এখানে দেখা গেছে যে এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বাড়ানো হয়, এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বাড়ানো হয় তাহলে পদার্থটির গলনাঙ্ক 0.0007°C কমে যায়। গলনাঙ্ক এতটুকু কমে যায় কখন, যখন চাপ
এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ানো হবে। ঠিক আছে। আবার যে সমস্ত পদার্থের ক্ষেত্রে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সময় আয়তনটা বেড়ে যায়, সেই সমস্ত পদার্থের চাপ যদি বাড়ানো হয় তাহলে গলনাঙ্কটা কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে। কি হবে? গলনাঙ্কটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এবার এক বায়ুমণ্ডলীয় চাপে গলনাঙ্ক যতটুকু বেড়ে যাবে সেটা হচ্ছে 0.0 এত বাড়বে। এতটুকু বাড়বে কখন? যখন কি হবে? এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ানো হবে। বুঝতে পেরেছো? এক্ষেত্রে বাড়বে আর এক্ষেত্রে কমবে। এবার হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি, মানে কোনো একটি পদার্থ ওই পদার্থের সঙ্গে অন্য কোনো পদার্থ মিশে আছে কিনা তার উপর নির্ভর করবে গলনাঙ্কটা। যদি অন্য কোনো পদার্থ মিশে থাকে তাহলে গলনাঙ্কটা কমে যাবে। যেমন বরফের সঙ্গে যদি লবণ মেশানো হয় সেক্ষেত্রে বরফের গলনাঙ্কটা কমে যাবে, মানে সেই মিশ্রণের গলনাঙ্কটা কমে যাবে, এরকমই। ঠিক আছে। এরপরে আমরা চলে আসব হিমাঙ্ক কাকে বলে। কি? হিমাঙ্ক। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ তাপ বর্জন করে কি হবে? তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হবে, তাকে বলবো আমরা হিমাঙ্ক। এবার যদি আরো ভালো করে আমরা বলি তাহলে আমরা বলবো নির্দিষ্ট চাপে কোনো তরল পদার্থ যে উষ্ণতায় কঠিনে পরিণত হওয়া শুরু করে এবং সম্পূর্ণ পদার্থটি কঠিনে পরিণত হওয়া না পর্যন্ত সেই উষ্ণতাটি স্থির থাকে, এই নির্দিষ্ট উষ্ণতাকেই বলা হয় হিমাঙ্ক। জলের হিমাঙ্ক 0°C, সেরকমই সোনার হিমাঙ্ক 1083°C। ঠিক আছে। কত? 1083°C। ঠিক আছে। এরপরে আমরা আসব হিমমিশ্র কি। হিমমিশ্র হচ্ছে এক ধরনের মিশ্রণ। ঠিক আছে। কি? এক ধরনের মিশ্রণ। মিশ্রণ হচ্ছে দুই বা তার থেকে বেশি পদার্থ যখন একসঙ্গে মেশানো হয় তাকে আমরা বলি মিশ্রণ। এবার যে মিশ্রণের সাহায্যে মিশ্রিত যে পদার্থগুলি আছে যেগুলো আমরা মেশাবো, সেই জিনিসগুলির যে গলনাঙ্ক, সেই গলনাঙ্কের চেয়েও কম গলনাঙ্ক তৈরি করা যায়, সেই মিশ্রণকে বলা হয় হিমমিশ্র। তাহলে যে মিশ্রণের সাহায্যে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে কম গলনাঙ্ক তৈরি করা যায় সেই মিশ্রণকে বলা হয় হিমমিশ্র। ঠিক আছে। যেমন বরফ এবং লবণের 3:1 অনুপাতে যদি আমি মিশ্রণ তৈরি করি, মানে 3 ভাগ বরফ নেব আর 1 ভাগ লবণ নেব, লবণ নিয়ে যে মেশাবো, মিশ্রণ করলে যে পদার্থটি পাবো, যে মিশ্র পদার্থটি পাবো, তার গলনাঙ্ক -23°C হয়ে যাবে। দেখো বরফের গলনাঙ্ক ছিল কত? 0°C। ঠিক আছে। বরফের গলনাঙ্ক ছিল 0°C, কিন্তু ওর সঙ্গে যখন আমি লবণ মেশালাম, ঠিক আছে, তখন তার গলনাঙ্ক হয়ে গেল -23°C। তাহলে -23°C গলনাঙ্ক কি হয়ে গেল? কমে গেল। ঠিক আছে। এই যে মিশ্রণটাকে বলা হচ্ছে হিম
মিশ্র। বুঝতে পেরেছ? এবার এই হিম মিশ্রের ব্যবহার কি? এই হিম মিশ্র কোথায় ব্যবহার করা হয়? এবার মাছ মাংস সংরক্ষণ করার জন্য এই হিম মিশ্র ব্যবহার করা হয়। মানে মাছ মাংস 2-3 দিন বা বেশি দিন রেখে দেওয়ার জন্য ঠান্ডা জায়গা যদি আমি রেখে দিই, তাহলে সেই মাছ মাংসটি নষ্ট হবে না। ওই জন্য খুব কম উষ্ণতায় রাখার জন্য এটাকে আমরা হিম মিশ্রের সাহায্যে কম উষ্ণতা তৈরি করি এবং সেখানে মাছ মাংস রাখি, তাহলে নষ্ট হয় না। আবার কিছু কিছু ঔষধ আছে যেগুলো ঠান্ডা জায়গায় রেখে দিতে হয় বা ঠান্ডা জায়গায় রাখলে নষ্ট হয় না। সেই সমস্ত পদার্থগুলিকে, ওষুধগুলিকে রাখার জন্য বা এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই হিম মিশ্র ব্যবহার করা হয়। অথবা আইসক্রিম এবং কুলফি তৈরি করার ক্ষেত্রেও যে নিম্ন উষ্ণতার তৈরি করা হয়, সেক্ষেত্রেও হিম মিশ্র ব্যবহার করা হয়। আবার বিজ্ঞানীগণ নিম্ন উষ্ণতায় অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। সেই নিম্ন উষ্ণতা সৃষ্টি করার জন্য হিম মিশ্রটাকে ব্যবহার করা হয়। তাহলে হিম মিশ্রের ব্যবহার হচ্ছে, যদি আমি সংক্ষেপে বলি, তাহলে হচ্ছে মাছ মাংস সংরক্ষণে, কুলফি এবং আইসক্রিম